সারাটা রাত প্রায় নির্ঘুম কেটেছে রাহাতের। ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই মায়ার করা প্রত্যেকটা পাগলামি চোখের সামনে ভেসে উঠে ঘুমটাকে অসম্ভব করে তুলছে রাহাতের। না চাইতেও মায়ার লাজুক ঠোঁটের উষ্ণ স্পর্শটা বারবার মনের আকাশে উকিও দিচ্ছে রাহাতের। মায়ার এই প্রশ্রয়ের হাতছানির পরও রাহাত কিভাবে শান্ত ছিল সেটা শুধু রাহাতই জানে। মায়ার সাথে কথাগুলো তখনই ক্লিয়ার করার সিদ্ধান্তও নিয়েছিল রাহাত। কিন্তু ততক্ষণে মায়াবতী আবার নিজের ঘুমের জগতে হারিয়ে গেছে। এবারে অবশ্য আর একবারও ঘুম ভাঙ্গেনি মেয়েটার। মায়াকে তাই বাসায় পৌঁছে দিয়ে বিছানায় শুইয়ে দিতে তেমন একটা বেগ পেতে হয়নি রাহাতের। কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি, কিসের একটা খচখচানি তখন যে শুরু হয়েছে একটা নির্ঘুম রাতের পরেও সেটা কমেনি রাহাতের। বহু চেষ্টার পর ভোরের দিকে চোখজোড়া একটু লেগে এসেছিল রাহাতের। সেটাও অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। বাবা প্রায় হাঁকডাক ছেড়ে পুরো বাড়িটা মাথায় তুলে ফেলেছেন। আর বাড়ির সব কাজে লোকেরাও তাই ব্যস্ত হয়ে ছুটোছুটি করতে শুরু করেছে। রাহাত বিরক্ত হয়ে বালিশ দিয়ে নিজের কান মাথা চেপে ধরে সবার এই হৈহুল্লোড়ের শব্দ ঠেকানোর চেষ্টা করল। তাতেও অবশ্য শেষ রক্ষা হল না। ততক্ষণে বাবা স্বয়ং দলবল নিয়ে রাহাতের রুমে চলে এসেছেন। রাহাত, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন আজকে? রাতে তো বেশি দেরি হয়নি পার্টিতে। তাহলে বাসায়ও তো ফিরলি তাড়াতাড়ি। এত ঘুমাচ্ছিস কেন? ওঠ, কত কাজ বাকি এখনো। ড্যাড প্লিজ ঘুমাতে দাও না। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর তোমাদের যা করার যা ইচ্ছে হয় করো না। কে ধরে রেখেছে? শুধু আমাকে মাফ করো প্লিজ। আমি তোর বাপ হই রে ব্যাটা। এভাবে কেন কথা বলছিস? খুব বিরক্ত করছি নাকি তোকে? শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করব তোকে। ড্যাড প্লিজ। এখন না। আম রিয়েলি টায়ার্ড। কিন্তু কথাগুলো জরুরি রাহাত। প্রশ্নের উত্তর না পেলে তো পরের ধাপে যেতে পারছি না আমরা। বল না বাবা, কাল কি হলো? ড্যাড, তোমার যা ইচ্ছে হয় করো। কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। নাও লেট মি স্লিপ প্লিজ। ওকে ওকে। কেমন ঘুম পাগল ছেলে রে আমার। ঘুমের চোটে বাবার কথা শোনারও সময় নেই তার। কি কপাল করে এমন একটা ছেলে পেয়েছি। বাবা, ওপস সরি সরি। তুই ঘুমা। তুই উঠলে তারপর না হয় আমরা রওনা দিব। শেষের কথাগুলো আর রাহাতের কানে পৌঁছেনি। তার আগেই সে ঘুমে অচেতন। 12টার দিকে ঘুম ভাঙার পর রাহাতের চোখ কপালে ওঠার জোগাড়। বাসায় একটা হই হই অবস্থা চলছে। সবাই মনে হয় বেশ সুন্দর পরিপাটি হয়ে সেজে গুজে রাহাতের ঘুম ভাঙ্গারই অপেক্ষা করছিল। আর প্রায় সবার চোখে মুখেই একটা চাপা উত্তেজনার ঝিলিকও চোখে পড়ছে রাহাতের। রাহাত কিছু জিজ্ঞেস করার আগেই আজিজ মাহমুদ চৌধুরী এসে রাহাতের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে রেডি হয়ে আয় রাহাত। তোর রেডি হয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেলেই আমরা সবাই বের হব। বের হব মানে? কোথায় যাবে বাবা? আরে বাবা, ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। ড্যাড, আজকে একটা দিন অফিসটা অফ দিয়েছি। তুমি এই ভরদুপুরেও মিটিং নিয়ে পড়লে? আরে বাবা, এই মিটিং সে মিটিং না। এখন তাড়াতাড়ি কর। আমাদের বের হতে হবে তো নাকি? এমনিতেই কত দেরি হয়ে গেছে। কিন্তু যাবে কোথায় সেটা তো বলো। সারপ্রাইজ। ওহ ড্যাড, তুমি আর তোমার সারপ্রাইজ। আসছি আমি।
রাহাত শাওয়ার নিয়ে বাবার দেয়া সাদা ফর্মাল শার্ট গায়ে জড়িয়ে রেডি হতে হতে চিন্তা করল মায়াকে একবার কল করবে কিনা। পর মুহূর্তেই চিন্তাটা আবার মাথা থেকে ঝেড়ে ফেলে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিল। তারপর বাবার সাথে পাড়ি জমালো অজানার উদ্দেশ্যে। গাড়ির পিছনের সিটে ওদের কয়েকজন বিশ্বস্ত কাজের লোক আর বেশ কতগুলো বড়সড় র্যাপিং করা বক্স দেখেও রাহাত কিছুটা অবাক হল। কিন্তু জানে বাবা আপাতত রাহাতকে সাসপেন্সে রাখতে চাইছে। হাজারবার জিজ্ঞেস করলেও কিছুই বলবেন না। তাই আপাতত রাহাত কিছু না বলে নিজের ভাবনায় ডুব দিল। মায়ার সাথে গত রাতের ব্যাপারটা নিয়ে কথা বলবে কি বলবে না সেটা নিয়েই দোটানায় আছে রাহাত। রাতে নেশার ঘোরেই যদি মেয়েটা এসব বলে থাকে তাহলে হয়তো কথাগুলো জানার পর লজ্জায় পড়ে যাবে। আর কিন্তু যদি মন থেকেই বলে থাকে, তাহলে কি করবে রাহাত? ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এসে রীতিমতো ধাক্কা খেল রাহাত। রাহাতদের গাড়ি সোজা মাদের বাসার সামনেই এসে থেমেছে। আধ পুরনো রং ওঠা বিল্ডিংটা এই এলাকার অন্য সব বিল্ডিংগুলোর মতোই শক্তপোক্ত হয়েই মাথা উঁচিয়ে টিকে আছে সগর্বে। দোতলা এই ছোটমতো বাড়িটাই লোকজন বলতে শুধু মায়া আর ওর মাই থাকে। এই শহরে হয়তো ওদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই পাড়া প্রতিবেশীরাই সেই কমতিটা পূরণ করে দেয়। মাঝে মাঝে পুরো এলাকাটাকে একটা গোটা একান্নবর্তী পরিবার ভেবেও হয়তো ভুল হতে পারে কারো। আজকাল এত তালমেল সাধারণত কোথাও দেখা যায় না। কিন্তু এই মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এভাবেই একে অন্যের বিপদে আপদে একজোট হয়ে নিজেরাই যে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছে প্রতিনিয়ত। আটপৌরে বাড়িটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে কাউকে উপরের ঝুলবারান্দায় উকি দিয়ে পালাতে দেখল রাহাত। মিনিটের মধ্যে বাসার ভিতরে থাকা মানুষগুলোর যে ছুটোছুটি শুরু হয়ে যাবে সেটা বুঝতে রাহাতের দেরি হল না। কিন্তু ওরা এখানে কেন এসেছে সেটাই বুঝতে পারছে না রাহাত। মায়ার কি বাড়াবাড়ি রকমের কিছু হয়েছে নাকি? রাহাত, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চল ভিতরে যাই। বাবা, আমরা এখানে কেন এলাম? মায়া ঠিক আছে? ওর কি কিছু হয়েছে? কাল তো অসুস্থই ছিল, হঠাৎ এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো? নাকি আন্টির কিছু? আরে বাবা, আগে বাসার ভেতরে চল, তারপর নিজেই বুঝতে পারবি। কিন্তু রাহাত আর কিছু বলার আগেই আজিজ সাহেব ওকে নিয়ে মাদের বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। আর তাদের পিছনে কাজের লোকেরা চলল র্যাপিং করা গিফট বক্সগুলো নিয়ে। বাসার ভিতরে ঢুকে রাহাতের চোখ আটকে গেল। মাদের বাসায় আজ রীতিমতো উৎসবের আয়োজন চলছে। প্রতিবেশী কয়েকজন মহিলা হাতে হাতে মায়ার মাকে কাজে সাহায্য করছেন আর বয়স্ক দাদি গোছের কয়েকজন পাশে থেকে সবকিছুর তদারকি করছে। রাহাতের বাবাকে দেখে মায়ার মা এগিয়ে এসে সালাম দিলেন। রাহাতের বাবা সালামের জবাব দিতেই রাহাতও কিছুটা থতমত খেয়ে সালাম দিয়ে বাবার সাথে ড্রয়িং রুমে গিয়ে বসল। উৎসাহী খালা চাচি সম্বন্ধের মহিলারা একটু পরপর যে রুমটায় উকিঝুঁকি দিচ্ছে সেটা রাহাত টেরও পাচ্ছে। তাই কেমন একটা অস্বস্তিও লাগছে রাহাতের। রাহাতের অস্বস্তিটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্যই কি নাকে জানে থাটটার সম্পর্কের কয়েকজন মিলে মায়াকেও এনে রাহাতের সামনাসামনি একটা সোফায় বসিয়ে দিল। মায়ার পরনের টুকটুকে লাল বেনারসি টাইপের একটা শাড়ি আর পরিপাটি করে সাজগোজ দেখে রাহাত কিছুটা চমকে উঠল। মায়াবতীটাকে একটা টুকটুকে লাল পুতুলের মতো লাগছে আজকে। ছোট করে টানা ঘোমটার আড়াল থেকে মেয়েটার লজ্জারাঙা মুখটা চোখে পড়ছে রাহাতের। কিন্তু এত আয়োজন, এত সাজগোজ, এত হাসাহাসি কানাকানির ঘটনা রাহাতের মাথায় ঢুকল না। মায়া তো সুস্থই আছে, তাহলে ওরা এই বাড়িতে এসেছেটা কেন?
বাবাকে প্রশ্নটা করার জন্য মুখ খোলার আগেই একটা পরিচিত কণ্ঠ শুনে থেমে গেল রাহাত। হা করে রুমে আসা মানুষ দুটোর দিকে তাকিয়ে রইল রাহাত। এরা দুজনও এখানে কেন এসেছে এবারে সেটাও রাহাতের মাথার উপর দিয়ে গেল। এই তো আমরাও চলে এসেছি। অনুষ্ঠানটা এখনো শুরু হয়নি না? থ্যাঙ্ক গড। আমি আরো ভাবলাম এই মেয়ের মেকআপের চক্করে আজকে বুঝি সব মিস হয়ে যাবে। না বাবা, শেষ রক্ষা হয়েছে তাহলে। উফ, আরে রাহাত, তোকে তো দারুণ লাগছে ইয়ার। অবশ্য লাগবে নাই বা কেন? কার বন্ধু দেখতে হবে না? আর মায়া? ওপস, সরি ভাবি, আপনাকেও দারুণ লাগছে। জুলির মায়াকে দেখে অন্তত শেখো। বি ন্যাচারাল ইউ নো। লাইক এই ইঞ্চি খানেক মেকআপের আস্তরণ না দিয়ে যদি। কি হচ্ছে কি এখানে? সোহান, জুলির, তোরা এখানে? আর মায়া এভাবে এই সাজে কেন? ড্যাড, আমরা এখানে কেন এসেছি? জাস্ট স্পিক আপ প্লিজ। রাহাত সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কথাগুলো বলায় সবাই কিছুটা ভড়কে গেল। সোহান কিছু বলার জন্য এগিয়ে আসায় রাহাত নিজের হাতের ইশারায় ওকে থামিয়ে দিয়ে বাবার দিকে তাকালো। আজিজ মাহমুদ চৌধুরীও উঠে দাঁড়িয়ে রাহাতের দিকে তাকিয়ে কিছুটা অবাকি হলেন। ড্যাড, কি হচ্ছে এখানে শুধু সেটা আমাকে বলো প্লিজ। তোর আর মায়ার বিয়ের ব্যাপারে আমি কি তোমাদের কাউকে একবারও বলেছি আমি মায়াকে বিয়ে করতে চাই? ও আমার অ্যাসিস্ট্যান্ট। ওর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে। রাহাত, কিন্তু জুলির আর সোহান তো বললে গতকাল তোরা নিজেদের মনের কথা। তাছাড়া আমিও চাই তুই মায়াকে বিয়ে কর। বাবা, তোমরা আমার দিকটা বোঝার চেষ্টা করো না কেন বলো তো? কেন বারবার একই কথা মনে করিয়ে আমার কষ্টটাকে বাড়াও তোমরা? সব কিছু ভুলে একটু কি শান্তিতে থাকতে দিবে না প্লিজ? মায়া অনেক লক্ষ্মী একটা মেয়ে রাহাত। মেয়েটাকে এভাবে অপমান করিস না তুই। মায়া অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে বাবা। শি ডিজার্ভ এ বেটার পারসন। আই এম নট ইভেন গুড ফর হার। আর আমার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না ও। মায়া, এই মিস আন্ডারস্ট্যান্ডিংটার জন্য আম রিয়েলি সরি। বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। সরি। রাহাত। রাহাত হাত জোর করে কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে গেল। আর রাহাতের পিছন পিছন থতমত খেয়ে সোহান আর জুলিও রাহাতকে বোঝাতে ছুটল। এতক্ষণ রাহাতের কথাগুলো সবাই চুপচাপ করে শুনলেও এবারে মায়াদের বাসায় একটা ছোটখাটো গুঞ্জন শুরু হলো। বাড়িতে আসা প্রতিবেশীরা একে অন্যের সাথে কথাগুলো বলাবলি করতে করতে যে যার বাড়ির দিকে রওনা হয়েছে। মায়ার মায়ের কাছে হাত জোর করে বারবার মাফ চাইছে আজিজ মাহমুদ চৌধুরী। আর মাই শুধু নির্বিকার হয়ে আগের জায়গায় বসে রইল পাথরের মতো। কয়েকটা মিনিটেই যেন ওর পুরো পৃথিবীটাই কেউ লণ্ডভণ্ড করে গিয়ে গেছে। স্যার, স্যার। বাড়িতে পৌঁছে গেছি। ড্রাইভার চাচার ডাকে চোখ মেলে তাকালো রাহাত। চাচা গাড়ির দরজা খুলে একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সেটা দেখতে রাহাতের একদমই ভালো লাগছে না কেন জানি।
মা মারা যায় পর এই মানুষটাই রাহাতকে বাবার সাথে বুকে আগলে বড় করেছে। এই দুদিন বাবার মতো এই মানুষটাও খুব বেশি প্রয়োজন না হলে রাহাতের সাথে কথা বলেনি। কথাগুলো ভেবে রাহাত ধীর পায়ে ড্রাইভার চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁধ চেপে জড়িয়ে ধরল। আরে ছোট সাহেব কি করছেন? এমন কেন করছো চাচা? না তুমি ঠিক করে কথা বলছো, না বাবা ঠিক করে কথা বলছে। কেন এত শাস্তি দিচ্ছ তোমরা আমাকে? কি যে বলেন স্যার, আমি সামান্য এক গরিব ড্রাইভার, আপনাদের দয়ায় ঘর সংসার নিয়ে। চাচা প্লিজ এসব বন্ধ করো এবার, আমি আর পারছি না এসব নিতে। কি চাইছো কি তোমরা? কিসের শাস্তি দিতে চাও আমাকে? আর কত শাস্তি দিবে বলো? দোষ তো ওই মেয়েটারও ছিল না, তাহলে ওকে কিসের শাস্তি দিল রাহাত বাবা? একজনের অন্যায়ের শাস্তি অন্যজন কেন ভোগ করবে? তুমিই বলো, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? মায়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি চাই না ও কোনো মিথ্যে আশা বুকে আঁকড়ে তিলে তিলে কষ্ট পাক। এর চেয়ে অন্য কারো সাথেই মেয়েটা সুখী হোক। মেয়েটা তো কষ্ট পেয়েছেই রাহাত বাবা, আর সুখ, সেটা যদি ওর কপালে থাকত তাহলে তো তুমি সবার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েতে মতো দিতে। ওভাবে সবার সামনে মেয়েটাকে একা ফেলে রেখে চলে আসতে না। একবার বিশ্বাসটা কেউ ভাঙলে সহজে যে আর কাউকে বিশ্বাস বা ভরসা কোনোটাই করা যায় না চাচা। একজনের বিশ্বাস ভাঙ্গার দায় তুমি কেন 5টা বছর বয়ে বেড়াবে? তোমার কি সুখী হতে ইচ্ছে হয় না? বড় সাহেব তোমার মুখে হাসি ফোটাবার জন্য যাকে তোমার সাথে বাঁধতে চাইলেন, তুমি কিনা নিজের সেই খুশিটাকে নিজের থেকে দূর করে দিতে চাইছ? কেন? ওই একজনই কি সব ছিল তোমার জীবনে? আমরা এতগুলো মানুষ কেউ কিচ্ছু না? আমরা গরিব মানুষ, চাকর বাকর, তাই না হয় আমাদের কথা বাদে দিলাম, কিন্তু তোমার বাবা? তোমার অবহেলা হবে ভেবে যে নিজের জীবনের এতগুলো বছর একাই কাটিয়ে দিল? তার কথাটা একবারও ভাববে না? চাচা তুমি কি সিদ্ধান্ত নিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার রাহাত, কিন্তু সেই সিদ্ধান্তের কারণে যদি কাউকে কষ্ট পেতে হয় তাহলে সে দায়টাও তো তোমাকেই নিতে না। বড় সাহেবের রাগ তুমি কি করে ভাঙ্গাবে আমি জানি না রাহাত বাবা, কিন্তু মায়ার সাথে যে অন্যায়টা তুমি করেছ সেটার জন্য আমি তোমাকে কখনো মাফ করব না। কখনো না। অনেক বছর তো তোমাকে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছি। সেই সন্তানই যদি আজ ভুল করে তাহলে আর কি ইবা করার থাকে একজন হতাশ পিতার? চাচা আমার কথাটা শোনো একবার। আমি তোমার চাচি আর নয়নাকে নিয়ে আজই গ্রামে চলে যাব। আমি চোখের সামনে না থাকলে তোমারও তাহলে হয়তো নিজের কাজের জন্য গ্লানিটা কিছুটা হলেও কম হবে। চাচা কি সব বলছো? আমার কথাটা তো শোনো। রহিম চাচা। রাহাতের ডাক উপেক্ষা করেও ড্রাইভার চাচা নিজের রুমের দিকে চলে গেলেন। রাহাত কি করবে ভেবে না পেয়ে আজিজ মাহমুদ চৌধুরীর রুমে ছুটল। এই একটা মানুষের কথাই এই মুহূর্তে রহিম চাচার যাওয়া আটকাতে পারে। রুমে এসে রাহাত দেখল বাবা বিছানায় হেলান দিয়ে বসে চোখ বুজে আছেন। রাহাত ছুটে এসে বাবার পায়ের কাছে এসে পড়ল। কোনো মতে বাবার পা জড়িয়ে ধরতেই আজিজ মাহমুদ চৌধুরী চোখ মেলে ছেলের দিকে একনজরে তাকিয়ে রইলেন। রেগে থাকলেও ছেলের এমন বেহাল অবস্থা দেখে উনিও তাড়াতাড়ি উঠে বসলেন।
কি হয়েছে রাহাত? এমন দেখাচ্ছে কেন তোমাকে? বাবা, বাবা। রহিম চাচা চাচি আর নয়নাকে নিয়ে চলে যাবে বলছে। তুমি ওদের আটকাও না প্লিজ। তুমি বললে চাচা আর যাবে না দেখো। রহিমও একটা মেয়ের বাবা রাহাত। সে মায়ার কষ্টটা বোঝে। আবার তোমাকে কোলে পিঠে করে মানুষ করার কারণে তোমার কষ্টটাও সে জানে। তাই সে যদি এসব থেকে দূরে গিয়ে শান্তিতে থাকতে চায়, তার অব্যক্ত যন্ত্রণাগুলো যদি সে ভুলে থাকতে চায়, তাহলে তাকে আমি আটকাবো কেন? তোমরা সবাই মিলে কেন এমন করছো বাবা? মানছি আমি মায়ার সাথে অন্যায় করেছি। কিন্তু তোমরা তো সবটা জানো। তবু কেন জেদ ধরে বসে আছো? কেন এমন করছো আমার সাথে? বারবার ভুলে থাকতে চাইলেও কেন আমাকে বারবার সেই একই ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছ? তোমাকে তো কেউ জোর করছে না রাহাত। তুমি বিয়ে করবে না বলেছ। আমরা সবাই মেনে নিয়েছি। মাও মেনে নিয়েছে। নিজের দায়িত্বগুলো লিজাকে বুঝিয়ে দিয়েই তো গেছে। মায়ার কারণে তো তোমার কোনো কাজ আটকে নেই রাহাত। কিন্তু তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? তুমি ঠিক করে কথা বলছো না। না রহিম চাচা, না চাচি, না নয়না। কেন কেন কেন? তুমি যেমন নিজের ইচ্ছেটা সবার কাছে প্রকাশ করেছ, তেমনি বাকিরাও করছে। তো তারপর বলো, তোমার আজকের প্ল্যান কি সাকসেসফুল হয়েছে? জলির কি সোহানকে বিয়ে করবে জানিয়েছে? বাবা, তুমি কি করে জানলে? তোমার বাবা হই আমি রাহাত। তোমার সাথে কথা না বলতে পারি, কিন্তু তোমার মনের খবরটা তোমার চেয়ে আমি একটু হলেও বেশি জানি। রাতেই তো সোহানকে জানিয়েছিলে যে জলিকে আজকে বিয়ের জন্য প্রপোজ করবে। তুমিও জানতে কথাটা শোনার পর সোহান চুপ করে থাকবে না, তাই না বাবা? কিন্তু কি জানো তো রাহাত, অন্যের ভালোবাসাকে সফল করতে গিয়ে নিজের ভালোবাসাটা হারিয়ে ফেলো না। একবার হারিয়ে গেলে সেটা খুঁজলেও যে ফিরে পাবে সেটা তো নাও হতে পারে। তোমার মাকেও আমি আর ফিরতে পাইনি। ভেবেছিলাম যৌবনে অনেক টাকা কামাবো, আর বৃদ্ধ বয়সে তোমার মায়ের সাথে সারা দুনিয়া দেখব। অর্থ সম্পদ সবই অর্জন করতে পেরেছি, কিন্তু এই অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে তোমার মাই আমাকে একা ফেলে চলে গেল। হয়তো অনেক অভিমান জমা হয়েছিল ওর মনেও। সময় দিতে পারতাম না ওকে। আর এখন এতগুলো বছর পর আমি একা, সম্পূর্ণ একা। তুমিও আমার মতো একা হয়ে যাওয়ার আগে নিজের ভুলগুলো শুধরে নাও রাহাত, নয়তো সত্যি অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। রাহাত আর কিছু না বলে সোজা নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের ছুটোছুটি আর চিন্তায় একরাশ ক্লান্তি এসে ভর করেছে রাহাতের শরীরে আর মন। না চাইতেও চোখজোড়া ক্লান্তিতে বুঝে আসছে বারবার। এক নিমিষেই চোখের সামনে ঘন কালো অন্ধকার ঘনিয়ে এসেছে রাহাতের। সেই ঘন কালো ভেদ করে একটা দীপ্তিময় হাসিমাখা মুখ চোখের সামনে ভেসে ওঠে রাহাতের। এই মুখটার সাথে রাহাতের সমস্ত হাসি, আনন্দ, ব্যথা, বেদনার অনুভূতিগুলো মিশে আছে এতগুলো দিন ধরে।
আজ থেকে 5 বছর আগে এই হাসি মাখা মুখটাই রাহাতের চোখের ঘুম আর মনের সুখ শান্তি উড়িয়ে দিয়েছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগে রাহাত আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের কলেজ অব বিজনেস থেকে নিজের পোস্ট গ্র্যাজুয়েশন নেয়ার জন্য যায়। পোস্ট গ্র্যাজুয়েশনের শেষ সেমিস্টারের ক্লাস করে ভার্সিটির বাইরে বেরিয়ে এই নির্মল হাসিমাখা মুখটার দেখা পায় রাহাত। ডাবলিনের কনকনে ঠান্ডার মধ্যেও মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে পাখিদেরকে খাবার ছিটিয়ে খাওয়াচ্ছিল। পাখিগুলো মেয়েটার গায়ে, মাথায়, হাতে বসে হাতে ধরা কর্নের বীজগুলো খাওয়ার চেষ্টা করছে দেখেও মেয়েটা বাচ্চাদের মতো খিলখিলিয়ে হাসছে। হাতের কর্ণটা পুরো খালি করে পাখিগুলো উড়ে গেলে মেয়েটা সোজা এসে রাহাতের সামনে এসে দাঁড়িয়েছে। হ্যালো মিস্টার, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? হাই, আম রাহাত। রাহাত মাহবুব চৌধুরী। আপনি বাঙালি? ওহ গড, এতদিন পর বাংলায় শান্তিতে কথা বলতে পারব। উফ, ভেবেই তো খুশিতে নাচতে মন চাচ্ছে। বাই দা ওয়ে, আমি স্মৃতি, অরিজিন বাংলাদেশি। আপনি কি বাংলাদেশি নাকি ভারতীয়? বাংলাদেশি। আপনি এখানে? আজকের ফ্লাইটেই আয়ারল্যান্ডে আসলাম। একটা ফ্রেন্ডের রিসিভ করার কথা ছিল। কি হলো কে জানে, ও এয়ারপোর্টে এলোই না। এখন আর কি, ওর জন্য পথে পথে ঘুরছি। আপনার ফ্রেন্ডের ঠিকানা বা ফোন নাম্বার নেই? আরে না, ও তো বলেছিল এয়ারপোর্টেই অপেক্ষা করবে। আমিও তাই বোকার মতো আর হয়েছে তাহলে। আপনার ফ্রেন্ডটি তাহলে পগার পার হয়ে গেছেন, উনি আর আসবেন না। তাহলে আমি এখন কোথায় যাব? আমি তো কিছু চিনিও না এখানকার। শিট শিট শিট, আপনি চাইলে আমার বাসায় থাকতে পারেন। হোয়াট? আপনার বাসায় থাকতে যাব কেন? আপনাকে তো আমি চিনিও না। ও, ওকে, লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলভস। আমি রাহাত মাহবুব চৌধুরী, ডাবলিন কলেজ অব বিজনেস থেকে নিজের পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি। এটা লাস্ট সেমিস্টার। আর ছোটখাটো একটা বিজনেস ফার্ম আছে ডাবলিনেই। ইয়া, দ্যাটস ইট। হোয়াট? আপনার নিজের বিজনেস ফার্ম? রিয়েলি? ইয়াপ। আপনারও মেবি পরিচয়টা দিল একটু ভালো হয়। আমি মৌনতা খান স্মৃতি। নিজের একটা পরিচয় তৈরি করতেই আসা আয়ারল্যান্ডে। এখন তো দেখছি পরিচয় তৈরির আগেই শেষ। নাইস নেম। সো মিস স্মৃতি, আর ইউ জয়নিং মি? এই ঠান্ডায় এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো জমেই যাব। ওয়েট ওয়েট ওয়েট, আমম, আমি যাব আপনার সাথে। দ্যাটস গুড, দেন লেটস গো। বাই দা ওয়ে, আপনার লাগেজ? ও শিট, লাগেজের কথা তো একদমই ভুলে গেছি আমি। পাশেই একটা হোটেল আছে না, গ্র্যান্ড ভ্যালি, ওটায় লাগেজ রেখে তারপর তো ফ্রেন্ডকে খুঁজতে বেরিয়েছি। আপনার কাছে আপনার ফ্রেন্ডের ঠিকানা, ফোন নাম্বার কিছুই নেই, তবু হোটেলে রুম বুক করে তাকে খুঁজতে বেরিয়ে গেছেন? নট ব্যাড। ইস, কি বোকার মতো কাণ্ড করি আমি। ধ্যাত, চলুন আপনার ফ্রেন্ড পরে খুঁজে বের করা যাবে। আপাতত আপনার লাগেজটা পিক করে আমার বাড়িটা দেখিয়ে আনি। যদি আপনার পছন্দ হয় আর কি এই গরিবের কুঁড়ে ঘরটা। হি হি, কুঁড়ে ঘর এই আয়ারল্যান্ডে? ঠান্ডায় জমে যান না? হি হি।
রাহাতের নিজের গাড়ি চালাতে চালাতে এই বাকপটু মিষ্টি মেয়েটার বকবকানি শুনছে। সাধারণত খুব বেশি কথা বলা রাহাত পছন্দ করে না, কিন্তু এই মেয়েটার বকবকানি শুনতেও বেশ লাগছে রাহাতের। হাত জোড়া নাড়িয়ে মুখে এক একবার এক এক ভঙ্গি করে কত কিছু বলে চলেছে মেয়েটা। কখন যে কি বলছে তারও যেন ঠিক নেই। রাহাত অবশ্য তেমন মনোযোগ দিয়ে শুনছেও না কথাগুলো। বেচারা একমনে ভাবার চেষ্টা করছে একটা মানুষ এত কথা বলে কি করে। রাহাত স্মৃতিকে নিয়ে ডাবলিন শহর থেকে কিছুটা দূরে একটা বিশাল প্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ির গেট দিয়ে ঢোকার সময় স্মৃতির মুখের দিকে তাকালো। এত বড় বাড়িটা দেখে মেয়েটার চোখে মুখে কোনো কৌতূহল, আগ্রহ বা খুশি কিছুই দেখতে না পেয়ে নিজেই কিছুই অবাক হলো রাহাত। বাড়ির গেইটে কোনো দারোয়ান নেই। গেইট সবসময় খোলা থাকে বলে দারোয়ান নিজের ছাউনির মতো ঘরটাতেই বসে থাকে। রাহাত এবারে গাড়ি নিয়ে সোজা বিশাল বাড়িটার গাড়ি বারান্দায় এসে থামতেই স্মৃতি চোখে মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে গাড়ি থেকে নামল। রাহাতও নেমে এসে স্মৃতির লাগেজটা নিয়ে পাশে দাঁড়াতেই স্মৃতি রাহাতের দিকে তাকাল। কোথায় বলুন তো মিস্টার রাহাত? কি কোথায়? বুঝলাম না। আরে আপনার কুঁড়েঘরটা কোথায় সেটা জানতে চাচ্ছি। আশেপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না। ওয়েট এ সেকেন্ড। আপনি কলেজে যাওয়ার আগে ম্যাজিক করে লুকিয়ে রেখে যাননি তো? নাকি কেউ দেখে টুক করে পকেটে ভরে নিয়ে গেছে? মিস স্মৃতি, আর ইউ কিডিং উইথ মি? নো, আই এম ড্যাম সিরিয়াস। সিরিয়াসলি? তা ম্যাডাম, আপনার ড্রামা শেষ হয়েছে নাকি আরও কিছুক্ষণ কন্টিনিউ করবেন? যাব বাবা, ড্রামা আমি করলাম নাকি আপনি? এটা কুঁড়েঘর হলে বাংলাদেশে আমরা যেখানে থাকি সেটাকে তো বস্তি বললেও কম বলা হবে। কি আর করব বলুন? আপনার ঠোঁটের কোণের এই মিষ্টি হাসিটা দেখার পর দুনিয়ার সবকিছুই কেমন তুচ্ছ তুচ্ছ লাগছে। আর তাছাড়া পুরনো ডুপ্লেক্স বাড়িটাকে নিজের মতো করে রেনোভেশন করিয়ে নিয়েছি। আগের অবস্থায় থাকলে আপনি হয়তো এক পা রাখারও সাহস পেতেন না। এখন কিন্তু বাড়িটাকে কোনো রাজপ্রাসাদ থেকে কম লাগছে না। লাইক এন ওয়ান্ডারফুল হিস্টোরিক্যাল ক্যাসেল। তাহলে এই রাজপ্রাসাদের রানী হয়ে গৃহপ্রবেশ করে এই অধমকে কৃতার্থ করুন প্লিজ। প্রথম পরিচয় সবাইকেই কি এভাবেই রানী বানিয়ে বাড়িতে নিয়ে আসেন নাকি মিস্টার? আজকের আগে এই অভাগার ভাঙ্গা প্রাসাদে আর হৃদয়ের কুটিরে কেউ প্রবেশ করতে পারেনি ম্যাডাম। রানী করে আনা তো দূরের কথা। স্মৃতি কিছু না বলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আর চোখে একবার রাহাতের দিকে তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকল। রাহাতও স্মৃতির লাগেজটা নিয়ে চলল ওর পিছনে। বাড়িতে ঢুকে স্মৃতি তো প্রায় আকাশ থেকে পড়ল। বাইরে থেকে পুরনো দিনের রাজবাড়ির মতো মনে হলেও ভিতরের দৃশ্যটা একেবারেই আলাদা বাড়িটার। ড্রয়িং রুমটা দেখে স্মৃতির মনে হচ্ছে ভুল করে ও বুঝি কোনো সিনেপ্লেক্সে ঢুকে গেছে। গভীর রাতে বেড টাইপের সোফায় গা এলিয়ে আয়েশ করে হরর মুভি দেখার এর চেয়ে পারফেক্ট জায়গা এই দুনিয়াতে আর একটাও আছে বলে স্মৃতির মনেই হচ্ছে না। বিশাল বড় এলইডি টিভিটা ড্রয়িং রুমের দেয়াল জুড়ে বিস্তার করছে। পাশেই সাউন্ড সিস্টেম আর মাথার উপরে চেইনজেবল লাইটিং সিস্টেম। এই একটা রুম দেখেই স্মৃতির এত পছন্দ হয়েছে যে এই বাড়িটাতে থাকবে ভেবেই আনন্দ লাগছে মেয়েটার। এই যে ম্যাডাম, এখনই অবাক হলে চলবে? বাকি রুমগুলো দেখে কি করবেন? বাইরে থেকে দেখে কল্পনাও করতে পারিনি আমি বাড়িটা এত গোছানো।
আর এই মিনি সিনেমা হল, আম জাস্ট লাভিং ইট। বাইরে থেকে দেখে পুরো বাড়ি মনে হলেও বাড়িটাকে নিজের মনের মতো করে সাজিয়েছি নিজে থাকার জন্য। ভাবছি বউয়েরও যদি পছন্দ হয় তাহলে এখানেই সেটেলড করে যাব। আচ্ছা বলুন দেখি, এই বাড়িতে থাকতে কি সে রাজি হবে? হবে না মানে? 100 বার রাজি হবে। ইস, কি সুন্দর ডেকোরেশন! এই অ্যাকোরিয়ামের মাছগুলোও কি সুন্দর! আমার খুব 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 পছন্দ হয়েছে। তাহলে চলুন দেখা যাক বাকি রুমগুলো পছন্দ হয় কিনা। আপনি নিজের জন্য একটা রুম সিলেক্ট করে ফেলুন তাহলে। আমি তো এই ড্রয়িং রুমেই থেকে যেতে পারবো সারা জীবন। আই লাভ দ্য রুম। হা হা হা, ড্রয়িং রুমটাকে কি বেডরুম বানানোর চিন্তা করছেন? নাকি বেডরুমেও একটা মিনি সিনেমা হল বানিয়ে দিব এটার মতো? বাহ, মন্দ হয় না তাহলে। অবশ্য সমস্যা একটাই, আমি একা একা হরর মুভি দেখতে পারি না, ভয় পাই। হি হি, একা দেখার প্রয়োজন পড়বে না আশা করি। ভয় পেলেই বুকে মুখ লুকানোর জন্য কাউকে অবশ্যই পাশে পাবেন। বাহ, তাহলে তো আর সমস্যাই রইল না। চলুন এখন অন্য রুমগুলো দেখি। চলুন। বেডরুম দিয়েই শুরু করি তাহলে। সিনেমা হলে পার্ট 2 এর ট্রান্সফরমেশনটা কেমন দেখাবে সেটা নিয়েও তো জোর গবেষণা করতে হবে তাই না? স্মৃতি এবারে কিছু না বলে মুখ টিপে হাসল। রাহাতের পিছন পিছন সিঁড়ি বেয়ে দোতলায় যেতে যেতে রাহাতের মুখে বাড়িটার ইতিহাস শুনছে স্মৃতি। এই বাড়ি আর এই সামনের মানুষটা দুজনকেই যে স্মৃতির খুব ভালো লেগেছে সেটা বুঝতে গেলে মনোবিদ হতে হয় না। রাহাতের সাথে করিডোর দিয়ে হেঁটে একটা রুমে এসে ঢুকে প্রায় হা হয়ে গেল স্মৃতি। ধবধবে সাদা রং করা রুমটার প্রত্যেকটা কোণা, রুমের এক পাশের দেয়ালে লাগোয়া সোফা থেকে শুরু করে বেড কভার, বালিশ, কাবার্ড, এমনকি ওয়াশরুম আর বারান্দায় যাবার দরজাটায় পর্যন্ত শুভ্রতার ছোঁয়া লেগেছে। স্মৃতির মনে হচ্ছে কোনো বরফের রাজ্যে চলে এসেছে ও। স্মৃতি নিজের গালে হাত দিয়ে অবাক চোখে রাহাতের দিকে তাকাল। রাহাত এতক্ষণ যে ওকেই দেখছিল সেটা বুঝতেও দেরি হল না স্মৃতির। কিছুটা ইতস্তত করলেও পরেই আবার সামলে নিয়ে রাহাতের পাশে এসে দাঁড়িয়েছে স্মৃতি। পুরো শুভ্রতার রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে। এত সুন্দর কেন রুমটা? ইস, আমি কি এই রুমটায় থাকতে পারি? প্লিজ প্লিজ প্লিজ। আপনি থাকতে চাইলে আমার কোনো সমস্যা নেই। সাদা রংটা আমার ভীষণ পছন্দের, তাই এভাবে সাজিয়েছিলাম রুমটা। আপনার পছন্দ হয়েছে দেখে ভালো লাগলো। সবগুলো রুমই এমন ধবধবে সাদা? আরে না, যেটার সাথে যে কনসেপ্ট ভালো লেগেছে সেটাকে সেভাবে সাজিয়েছি। আপনি আনপ্যাক করুন, আমি ততক্ষণে কাবার্ডটা খালি করে দিচ্ছি আপনাকে। এই রুমে কি কেউ থাকে? সরি সরি, এক্সাইটমেন্টে কথাটা আমার মাথাতেই আসেনি। ব্যাপার না ম্যাডাম, এখন থেকে রুমটা আপনার। কিন্তু এই রুমে কে থাকত? উনি রাগ করবে না? আপনি পুরো বাড়িটা দখল করলেও সে রাগ করবে না ম্যাডাম, বরং একটু খুশিই হবে। দেখতে দেখতে রাহাতের রাজপ্রাসাদে 3টা মাস কেটে গেছে স্মৃতির।
রাহাত ওকে নিজের বিজনেস ফার্মে একটা চাকরি দিয়েছে। রাহাত কলেজে থাকার সময়টা স্মৃতি ডাবলিন শহরটা ঘুরে বেড়ায় নিজের মতো করে। আর রাহাত ফিরলে দুজনে একসাথে লাঞ্চ করে, তারপর অফিসে যায়। ফিরে সন্ধ্যার পর দুজনে একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে মুভি দেখে তারপর ঘুমাতে যায়। আর ছুটির দিনগুলো রাহাত আর স্মৃতি নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। কখনো লং ড্রাইভে যাওয়া, কখনো বিচে, আর কখনো আশেপাশের এলাকায় ঘুরতে যাওয়া, এভাবেই কাটছিল ওদের দিনগুলো। একে অন্যকে ভালোবাসি কথাটা না বললেও দুজনেই সেটা বেশ টের পেত। তবে ওদের এই সুখে কারো যেন একটা নজর লেগে গেল। বেশ কয়েকদিন ধরেই স্মৃতিকে কিছু একটা নিয়ে টেনশন করতে দেখছিল রাহাত। কয়েকবার জিজ্ঞেস করলেও স্মৃতি ব্যাপারটা এড়িয়ে যায়। কি এমন ব্যাপার আছে যা স্মৃতিকে এত বিরক্ত করছে সেটা খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয় রাহাত। স্মৃতির চিন্তায় রাহাত নিজেও ক্লাসে কনসেন্ট্রেট করতে পারছিল না ঠিক করে। তাই একটা ক্লাস শেষ হতেই ক্লাস কোঅর্ডিনেটর প্রফেসরকে বলে একদিনের লিভ নেয় রাহাত। ফেরার সময় মাঝরাস্তায় হঠাৎ স্মৃতিকে দেখে অবাক হয়ে যায়। রাহাত যে লেইনে গাড়ি চালিয়ে ফিরছিল তার উল্টো দিকের রাস্তায় একটা ছেলের সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি করছিল স্মৃতি। আজকের স্মৃতিকে সম্পূর্ণ অচেনা লাগছে রাহাতের কাছে। রাহাতের গিফট করা ওভারকোটটা না থাকলে রাহাত হয়তো অন্য কেউ ভেবে ভুল করত। কিন্তু স্মৃতির ওই ওভারকোট, হাত নাড়িয়ে কথা বলার ভঙ্গি সব এলোমেলো করে দিচ্ছে রাহাতের। স্মৃতি আজ হঠাৎ এমন ছেলেদের বেশে কেন বের হয়েছে সেটাই রাহাত বুঝতে পারছে না। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কিছু একটা নিয়ে স্মৃতির সাথে চেঁচামেচি করে এগিয়ে এসে স্মৃতির মাথায় থাকা ক্যাপটা রাস্তায় ছুঁড়ে ফেলতেই স্মৃতির চেহারাটা সম্পূর্ণ দেখতে পেল রাহাত। মেয়েটার চোখে মুখে এক বিন্দুও ভয় দেখতে পেল না রাহাত। ভয়ের বদলে কিসের একটা চাপা ক্ষোভ খেলা করছে মেয়েটার চোখে মুখে। রাহাত এসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল করল ছেলেটা এগিয়ে এসে দুহাতে শক্ত করে স্মৃতির কাঁধ চেপে কিছু একটা বলে হাসতে শুরু করেছে। স্মৃতি রেগে গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করল উল্টো দিকে। আর ছেলেটাও সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে ধীর পায়ে ভিড়ের সাথে মিশে গেল। আর রাহাত থমকে গাড়িতেই বসে রইল। একটু আগে নিজের চোখে দেখা ঘটনাটার কোনো ব্যাখ্যাই নেই রাহাতের কাছে। রাস্তার উল্টোপাশে থাকায় স্মৃতি আর ওই অচেনা ছেলেটার মাঝে কি কথা হয়েছে কিছুই শুনতে পায়নি রাহাত। কিন্তু গুরুতর কিছু একটা ঘটেছে সেটা টের পাচ্ছে রাহাত। কিন্তু কি? স্মৃতির গত কয়দিনের টেনশনের সাথে এই ছেলেটার কোনো সম্পর্ক নেই তো? এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র স্মৃতিই দিতে পারে। আজ স্মৃতির কাছে সরাসরি জানতে চাইবে রাহাত। এত দ্বিধা দ্বন্দ্ব আর নিতে পারছে না ও। এত লুকোচুরির কি চলছে সেটা রাহাতকে জানতেই হবে। স্মৃতিকে ছেলেটার সাথে দেখার পর সেখান থেকে কি করে গাড়ি চালিয়ে বাড়িতে এসেছে রাহাত নিজেও সেটা জানে না। রাহাত বাড়ি ফিরে এক মুহূর্তও দেরি না করে সোজা এসে স্মৃতির রুমের দরজায় গিয়ে নক করল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না রাহাতকে। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলে রাহাতকে দেখে কিছুটা অবাক হল স্মৃতি। এখন রাহাতের ফেরার কথা নয়। রাহাতের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়েও কিছুটা অবাক হল স্মৃতি। রাহাতও একদৃষ্টিতে কিছুক্ষণ স্মৃতিকে দেখল। রাহাতের ফিরে আসার আগেই স্মৃতি নিজের ছেলেদের বেশটা পাল্টে নিয়েছে, শাওয়ার নিয়ে আবার ওর আগের সেই টপস আর জিন্স পরেছে। ব্যাপারটা খেয়াল হতেই রাহাত আরো ক্ষেপে গেল এবারে। স্মৃতিও দরজার সামনে থেকে সরে রাহাতের কাছে এসে দাঁড়িয়েছে ততক্ষণে।
লোকটাকে এমন অদ্ভুত রূপে এর আগে কখনো দেখেনি স্মৃতি। তাই কি বলবে সেটাও বুঝে উঠতে পারছে না মেয়েটা। রাহাত, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তোমার শরীরটা খারাপ নাকি? কি হয়েছে? রাহাতের কানে স্মৃতির একটা কথাও ঢুকেছে কি না কে জানে। স্মৃতি এগিয়ে এসে রাহাতের হাত ধরার জন্য হাত বাড়াতেই রাহাত আরও রেগে গিয়ে স্মৃতিকে পাশের দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। স্মৃতি কিছুটা ঘাবড়ে গেলেও কিছু না বলে রাহাতের মুখের দিকে অবাক চোখে তাকাল। দেয়ালের সাথে চেপে ধরায় মেয়েটা যে ব্যথা পাচ্ছে সেদিকেও হুঁশ নেই রাহাতের। ওর চোখের সামনে রাস্তায় দেখা ঘটনাটাই ভাসছে। রাহাত, এমন করছো কেন তুমি? কি হয়েছে? ওই ছেলেটা কে ছিল স্মৃতি? ছেলে? কোনো ছেলে? যার সাথে মাঝরাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলে সেই ছেলেটা? যে এত ভিড়েও তোমার কাঁধ চেপে ধরেছিল সেই ছেলেটা? হাউ ডেয়ার হি টু টাচ ইউ? ও কেউ না। ছাড়ো রাহাত, লাগছে আমার। ও যখন তোমাকে স্পর্শ করছিল তখন আমারও লেগেছে। অনেক বেশি লেগেছে। সেটা কি জানো তুমি? তোমার লেগেছে মানে? কেন? এই কেন এর উত্তরটা কি তুমি এখনো জানো না স্মৃতি? নাকি বুঝেও না বোঝার ভান করছো? রাহাত, কি সব আবোলতাবোল বলছো তুমি? আর তুমি আজ হঠাৎ এত তাড়াতাড়ি এলে কি করে? ক্লাস মিস দিয়ে আমার উপরে নজর রাখছিলে বুঝি? ছি স্মৃতি, তুমি এভাবে বলতে পারলে? তোমাকে নিয়ে প্রজেসিভ আমি। তাই বলে এতটা নীচ ভাবো? শরীরটা ভালো লাগছিল না বলে লিভ নিয়েছি আজকে। অবশ্য আজ তাড়াতাড়ি না এলে তো জানতেও পারতাম না যে যে কি রাহাত, কি জানতে পারতে না? যে তুমি এমন কোথাও যাও যেখান থেকে এসে এত তাড়াহুড়ো করে শাওয়ার নেয়া লাগে। অসভ্য ছেলে! কি বললা তুমি? তোমাকে আমি আজকে মেরাই ফেলব। স্মৃতি রেগে গিয়ে ধাক্কা দিয়ে রাহাতকে সরিয়ে দিয়ে এলোপাথারি কিল বসাল রাহাতের বুকে। রাহাতের মুখের ভাবটা কিছুটা শান্ত হয়ে এসেছে ততক্ষণে। স্মৃতির হাত দুটো শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে আনল। স্মৃতির রাগী টুকটুকে লাল মুখটা দেখে বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে রাহাতের। এই মেয়েটার উপরে রাগ করে থাকা রাহাতের পক্ষে কি করে সম্ভব? একদমই সম্ভব নয়। স্মৃতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর রাগে ফুঁসছে। রাহাত এবারে নিজেকে কিছুটা সামলে নিয়ে স্মৃতিকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। ছাড়ো আমাকে। আমি আর 1 মিনিটও তোমার বাড়িতে থাকব না। এক্ষুনি চলে যাব আমি। কেন? কোথায় যাবে? যেখানে ইচ্ছে যাই তাতে তোমার কি? এখান থেকে চলে যেতে হলে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তা তো হবেই। এতদিন একসাথে ছিলে। একটা দায়িত্ব আছে না তোমার? ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো। দায়িত্ব দেখাতে এসেছে সে আমাকে। গত 3 মাসে যাওয়ার প্রয়োজন হয়নি। আজ হঠাৎ কি এমন হলো যে তুমি চলে যেতে চাইছো? অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছ? নাকি তোমার ফ্রেন্ডের ঠিকানা খুঁজে বের করতে পেরেছ? যে লোকটা আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তার সাথে এক বাড়িতে থাকব সেটা আশা করো কি করে তুমি? আরে বাবা, ছেলেটা তোমাকে ওভাবে ধরছিল বলে রাগে কি বলতে কি বলে ফেলেছি।
সরি তো স্মৃতি, সরি। রাগ করো না প্লিজ স্মৃতি। ছাড়ো, আমি থাকবি না। সব সমস্যা সরি বলে সমাধান করা গেলে তো কথাই ছিল না। আর ছেলেটার সাথে কথা বলতে দেখেছ? ওর আমাকে স্পর্শ করা দেখেছ? আমার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া দেখনি? স্মৃতি, আম সরি। কিন্তু যে কারণেই হোক ও তোমাকে স্পর্শ করবে কেন? আমি ছাড়া আর কেউ তোমার একটা আঙ্গুল ধরলেও সেটা আমি মানতে পারব না। কেন? আমি কে হই তোমার? দয়া করে থাকতে দিয়েছ। শোষ। জানো না কে হও? আমার পৃথিবী তুমি, ঠোঁটের কোণের হাসির কারণ তুমি। আর আমার বেখেয়ালি মনের গান তুমি, সেই গানের সুর তুমি। জীবনের ছন্দ তুমি, সেই ছন্দের বাস্তব রূপও তুমি। তোমাকে কতটা ভালোবাসি সেটা কি সত্যিই বুঝতে পারো না? ভালোবাসলে বিশ্বাস করতে হয় রাহাত। চোখ বুজে ভরসা করতে হয় অন্ধের মতো। করো ভরসা আমাকে। নিজের চেয়েও বেশি। বিয়ে করতে পারবে আমাকে? আমার সম্পর্কে কিছু না জেনে, কোনো প্রশ্ন না করে? পারবে। তুমি চাইলে আজই না হয় আমরা বিয়ে করব। প্রমিস, তুমি নিজে থেকে না বলা পর্যন্ত একটা প্রশ্নও করব না তোমাকে। কিচ্ছু জানতে চাইব না। তোমাকে যে নিজের সাথে বাঁধতে পারবো সেটাই হবে আমার জীবনের পরম পাওয়া। আজ না, আগামী সপ্তাহে। কিন্তু তোমার বাবা যদি না মানে? বাবাকে 3 মাস আগেই জানিয়ে দিয়েছি তোমার কথা। আর এটাও বলেছি যে বিয়ে করলে তোমাকেই করব। তুমি সত্যি একটা পাগল রাহাত। আমার সম্পর্কে একদম কিছু না জেনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে? তোমার চোখের ছেলেমানুষিগুলো আমাকে কানে কানে বলে যায় তোমার ভালোবাসার কথা। তোমার দুষ্টু ঠোঁটের কোণের লজ্জারাঙা হাসিটা বলে যায় আমার সান্নিধ্যে তুমি কতটা কমফোর্টেবল। তোমার চিবুক জোড়ায় যে রক্তিম আভা ফুটে ওঠে আমার সামনে এলে সেটাও জানিয়ে দেয় তুমিও আমাকে কতটা চাও। তবু আজ না হয় তুমি নিজের মুখেই বলো। ডোন্ট ইউ লাভ মি? ভালোবাসো আমাকে? নাকি সবটাই আমার মনের ভুল? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অনেক 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 ভালোবাসি। ভালোবাসি কথাটা বলে রাহাত আর স্মৃতি দুজনেই হেসে ফেলল। স্মৃতি রাহাতের কাঁধে হাতে ঝুলিয়ে রাহাতের দিকে এগিয়ে আসলো কিছুটা। রাহাতও হেসে স্মৃতির মুখটা এক হাতে তুলে ধরে স্মৃতির ঠোঁটে ঠোঁট ডুবাল। স্পর্শটা যতটা না মধুর ছিল, ততটাই পবিত্র ছিল রাহাতের কাছে। সেদিনের সেই ছোঁয়া রাহাতের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেন মিশে গিয়েছিল। তাই হয়তো এতগুলো বছর পরেও স্পর্শটা এখনো এতটা বাস্তব আর জীবন্ত লাগছে রাহাতের কাছে। ঠোঁটে স্মৃতির উষ্ণ ঠোঁটের স্পর্শ ধীরে ধীরে মুছে যেতে যেতে রাহাত টের পেল ওর পাশেই কোথাও কিছু একটা যেন বিকট শব্দ করে কেঁপে উঠছে। রাহাত কোনো মতে ক্লান্ত চোখ মেলে দেখার চেষ্টা করল কি হচ্ছে। মাথার পাশে মোবাইলটায় পিএ কলিং লেখাটা দেখেই রীতিমতো লাফিয়ে উঠে বসল রাহাত। তাড়াতাড়ি কলটা রিসিভ করে কানে লাগাল। স্যার, আপনি কোথায়? মায়া ম্যাডাম তো চলে এসেছে অফিসে। হোয়াট? ও শিট। টায়ার্ডনেসের কারণে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। মায়াকে 5টা মিনিট ওয়েট করতে বলুন। আমি এক্ষুনি আসছি। স্যার, বেশি টায়ার্ড লাগলে আপনি রেস্ট করুন। আমি ম্যাডামকে কালকে আসতে বলি? আপনাকে কি আমি আমার কাজে নাক গলাতে বলেছি মিস লিজা?
মায়া আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছে, তাই এখনো পর্যন্ত আপনি মায়ার জায়গায় টিকে আছেন। কথাটা ভুলে যাবেন না। যেটা বলছি সেটা করুন। আগ বাড়িয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করবেন না একদমই। সরি স্যার। শফিককে বলুন মায়াকে 1 কাপ কফি দিয়ে যেতে। কফি শেষ হওয়ার আগেই আমি চলে আসব। জি স্যার। কলটা কেটে দিয়ে রাহাত প্রায় ছুটে বেরিয়ে গেল। রাহাতের মাথায় শুধু একটা কথাই চলছে, মায়ার সাথে তার কথা বলতে হবে। কি নিয়ে কথা বলার জন্য এত ছটফট করছে সেটা রাহাত নিজেও জানে না, কিন্তু মায়াবতীর সাথে সরাসরি কথা বলতেই হবে রাহাতের। আর কেউ ওকে না বুঝলেও মায়াবতী ঠিকই ওকে বুঝবে, এটা রাহাতের বিশ্বাস। অন্তত সবটা বলে ক্ষমা না চাওয়া পর্যন্ত রাহাত হয়তো এক বিন্দু শান্তিও পাবে না। এখন শুধু মায়াবতীকে সবটা জানানোর অপেক্ষা। আপনি প্লিজ চুপ করে থাকবেন না। প্লিজ কিছু তো বলুন। আপনি সেদিন চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত গত 2 দিন ধরে সবাই আমাকে হাজারটা প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই আমার। দয়া করে আপনি আমাকে বলে দিবেন আমি কি করব, কি বলবো। মায়ার কথাগুলো শুনেও চুপ করে মায়ার মুখের দিকে তাকিয়ে রইল রাহাত। আসার সময় পুরো রাস্তা মায়াকে কি বলবে, কিভাবে সরি বলবে সব প্ল্যানিং করে এসেছিল রাহাত। কিন্তু এখন মায়ার সামনাসামনি বসে থেকেও একটা শব্দও বের হচ্ছে না রাহাতের গলা দিয়ে। রাহাতের চোখ আটকে গেছে মায়ার মুখের দিকে। এই দুদিনেই মেয়েটার চোখে মুখে বিশাল একটা পরিবর্তন দেখতে পাচ্ছে রাহাত। সম্ভবত অতিরিক্ত কান্নাকাটি করার কারণে চোখ জোড়া লাল হয়ে ফুলে আছে মায়ার। আর সবসময়ের লজ্জারানা মুখটা আজকে ফ্যাকাশে। মায়াবতীর এই অবস্থা দেখে রাহাতের নিজেকেই দোষী মনে হচ্ছে। তাই অপরাধবোধ থেকেই কিছু বলতে পারছে না লোকটা। রাহাত নিজেকে সামলে নিয়ে আবার মায়ার মুখের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। রাহাত কিছুটা ইতস্তত করে চোখ সরিয়ে নিলেও মায়া রাহাতের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। জানেন স্যার, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা নিজে কষ্ট করে টিউশন আর সেলাইয়ের কাজ করে আমার পড়ালেখার খরচ জুগিয়েছেন। তবু কখনো কারো সামনে নিজেও হাত পাতেনি, আমাকেও হাত পাততে শেখায়নি। তবু আজ আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। আমার প্রশ্নগুলোর উত্তর দিন প্লিজ। আপনাকে আমি কখনোই বলবো না যে আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করুন। আমি মরে গেলেও সেটা বলবো না। শুধু একটা বার আমাকে বলে দিন আমার দোষটা কি ছিল। আমি তো আপনাকে ছাড়া আর কিছুই চাইনি। নেশার ঘোরেই হোক বা সমস্ত সাহসে ভর করে আপনাকে নিজের মনের কথাটা তো বলেই দিয়েছিলাম। আপনি তো তখনই বলে দিতে পারতেন আমাকে যে আপনার কেয়ারগুলো দেখে আমি আকাশকুসুম স্বপ্ন দেখছি। তখনই না হয় বলে দিতেন আমার জায়গায় অন্য যে কেউ হলেও আপনি এভাবেই প্রতি সেকেন্ডে তাকে আগলে রাখতেন। ব্যাপারটা সেরকম নয় মায়া। ব্যাপারটা কিরকম সেটাই তো আপনার কাছে জানতে চাইছি স্যার। সবার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমি কতটা আশা নিয়ে আপনার আসার অপেক্ষা করছিলাম সেটা কি আপনি জানেন? কিন্তু আপনি যখন সবার সামনে বিয়ে করবেন না বলে উঠে চলে এলেন তখন আমার কি ইচ্ছে করছিল জানেন? নিজেকে এত ঘৃণা হচ্ছিল যে মনে হচ্ছিল মরে যাই। আপনাদের আসার খবরটা তো সবাই জানত, হয়তো আপনি না এলেও এতটা ছোট মনে হতো না নিজেকে, যতটা না আপনার সবার সামনে এভাবে চলে যাওয়ায় নিজেকে ছোট মনে হচ্ছে। মায়া প্লিজ বোঝার চেষ্টা করো। আমি জানতামই না আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। এমনকি তোমার বাসার সামনে এসে তখন জানতে পেরেছি যে তোমাদের বাসায় এসেছি।
বাবা আপনাকে বলেনি আপনারা যে বিয়ের ব্যাপারে কথা বলতে আসবেন? সকালে বাবা কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি ঘুমের ঘোরে শুনিনি কি বলেছে। তার মানে আপনি এসবের কিছুই জানতেন না? না মায়া, ইভেন আমি ভাবছিলাম তোমার সাথে পার্টির রাতের ঘটনাটা নিয়ে কথা বলবো। সোহান জুলিকে দিয়ে তোমাকে ড্রিঙ্কসটা দিয়েছিল যাতে তুমি নিজের মনের কথাটা আমাকে বলে দাও নেশার ঝোঁকে। আর আমিও সেটা অ্যাকসেপ্ট করে নিব এটা ওরাও ভেবেছিল। হয়তো উনিও আমারই মতো আপনার কেয়ারটাকে ভালোবাসা ভেবে ভুল করেছিল। মায়া, সরি। আমি ভাবতেই পারিনি এত কিছু হয়ে যাবে। আমি ভীষণ লজ্জিত মায়া। অ্যাকচুয়ালি প্রচণ্ড রাগ হচ্ছিল বাবা আর শোভানের উপরে। তাই কিছু না ভেবেই ওভাবে ধুম করে চলে এসেছিলাম সেদিন। আপনি সরি বলছেন কেন স্যার? আপনি তো এই গল্পটার অংশ কখনো ছিলেনই না। কিন্তু আমি কি করব বলে দিবেন প্লিজ? আপনার কাছে উত্তর চাইব ভেবে এভাবে পাগলের মতো যে ছুটে এলাম। এরপর কি করব আমি? আপনি কি জানেন আপনার রুম থেকে বের হলেই সবাই আমাকে ঘিরে ধরে জানতে চাইবে কি হয়েছে আপনার আর আমার বিয়ের? তাদেরকে আমি কি জবাব দিব? ওদেরকে এত জবাবদিহি করার কি হলো? নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিতে শিখো। কারো কথা শুনে কেন এতটা ভেঙে পড়ছ? আমার কাছে সাজেশন যদি চাও তাহলে বলবো তুমি কয়েকটা দিন সময় দাও নিজেকে। দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তারপর না হয় ধীরে সুস্থে আবার জয়েন করো। এই অফিসে তোমার জায়গাটা কেউ কখনো নিতে পারবে না মায়াবতী। তুমি তোমার মতো সময় নিয়ে ফিরে এসো, কেউ তোমাকে কিছু বলবে না। সেটা আর সম্ভব নয় স্যার। হয়তো কেউ কিছু জিজ্ঞেস করবে না, কিছু বলবে না, কিন্তু আমি নিজে তো তাদের কারো চোখে চোখ রেখে মাথা উঁচু করে চলতে পারবো না। এমনিতেও আজ আমি অফিসিয়াল রেজিগনেশন দিতেই এসেছি স্যার। মায়া, কী সব বলছ? সামান্য একটা ব্যাপার নিয়ে রেজিগনেশন দেওয়ার কোনো মানে আছে? সামান্য ব্যাপার না স্যার। আপনি না জানলেও অফিসের সব কয়জন স্টাফই ব্যাপারটা খুব ভালো করেই জানে। হোয়াট? আমি যতদিন থাকব ততদিন তারা কিছু না বললেও তাদের কটুদৃষ্টি আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে হাজারটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিবে। আপনার হয়তো আমার কাজ করা নিয়ে কোনো সমস্যা হবে না স্যার, কিন্তু আমার পক্ষে এরপর একটা সেকেন্ডের জন্য আপনার সামনে আসতে নিজেকে। মায়া, প্লিজ রিল্যাক্স। আমার কথাটা তো শোনো। এভাবে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নাও। মায়া আর কিছু না বলে নিজের রেজিগনেশন লেটারটা টেবিলের উপরে রেখে উঠে দাঁড়াল। মায়ার কফির মগটা টেবিলের উপরেই যেরকম দেয়া হয়েছে সেভাবেই পড়ে রয়েছে দেখে রাহাত মুখ তুলে মায়ার দিকে তাকাল। রাহাতের কেন যেন মনে হচ্ছে মায়া আজ অন্য কিছু বলতে এসেছিল। কিন্তু হয়তো রাহাতের উত্তরগুলো শুনে ওর কথাগুলোও ফুরিয়ে গেছে। কিন্তু রাহাতের তো অনেক কথা বলা বাকি মায়াকে। হয়তো কথাগুলো না জানলে মায়ার বিশেষ কোনো ক্ষতি হবে না। তবু রাহাতের আজ বলতে ইচ্ছে করছে। রাহাতও উঠে দাঁড়িয়েছে, এমন সময় মায়া ফিরে যেতে গিয়েও আবার ফিরে তাকালো রাহাতের দিকে। গত 6টা মাস আপনাকে অনেক বিরক্ত করেছি স্যার। আমার জন্য হয়তো অনেক অপ্রীতিকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। সেজন্য আমি ক্ষমা চাচ্ছি স্যার। পারলে মাফ করে দিবেন। আর আমার জন্য আপনাকে এমন কিছু ফেস করতে হবে না আশা করি। আসছি স্যার। মায়া, শোনো, আপনাকে কিছু কথা বলার জন্য এসেছিলাম স্যার। আপনার কাছ থেকে কথাগুলো শোনার পর আর সেটা বলার প্রয়োজন দেখছি না। ভালো থাকবেন স্যার। তুমি জানতে চাইছিলে না মায়া আমি তোমাকে কেন বিয়ে করতে চাইনি?
তোমার দোষ কোথায়? আসলে দোষটা তোমার নয় মায়া। দোষটা আসলে কারো নয়। দোষটা আমার ভাগ্যের। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাও আমার নেই। কিন্তু কিছু বলার আছে। শুনবে প্লিজ? বলুন। শেষবার না হয় আপনার কথাগুলো শুনি। তাতে অন্তত যদি নিজের ভুলটা জানতে পারি। এসো আমার সাথে। কোথায়? প্লিজ কোনো প্রশ্ন করো না। আচ্ছা। রাহাত মায়াকে নিয়ে সবার সামনে দিয়েই বেরিয়ে গেল অফিস থেকে। সবাই কৌতূহলী চোখে রাহাত আর মায়াকে দেখছে। নিজেদের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করলেও রাহাত বা মায়া কাউকে গিয়ে প্রশ্ন করার সাহস কারো হল না। রাহাত ব্যাপারটা খেয়াল করেই মায়ার হাত ধরে টেনে অফিস থেকে বেরিয়ে মায়াকে গাড়িতে বসিয়েই গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ পর গাড়ি থামতেই মায়া বাড়িটা দেখতে পেল। শহর থেকে বেশ দূরেই বাড়িটা। তার উপরে এলাকাটাও বেশ শান্ত। এমন একটা জায়গায় রাহাত ওকে কি বলতে নিয়ে এসেছে সেটাই মায়া বুঝতে পারল না। রাহাত মায়াকে নিয়ে সোজা বাড়িটার ভিতরে ঢুকে কোনার একটা রুমে নিয়ে এলো। রুমে ঢুকেই মায়া হা করে তাকিয়ে রইল। পুরো রুমটা ধবধবে সাদা রং করা। মায়ার মনে হচ্ছে কোনো এক বরফের দেশে চলে এসেছে ও। তার চেয়েও বেশি অবাক করা হলো রুমটার একপাশের দেয়ালে কয়েকশো ফটো ফ্রেমে থরে থরে রাহাত আর একজনের ছবি সাজানো আছে। রাহাতের সাথে থাকা মেয়েটির মুখটা দেখে মায়া চমকে উঠল। রাহাত নিজে কয়েক পা এগিয়ে গিয়ে স্মৃতির আর ওর বড় করে বাঁধানো ছবিটায় হাত ছুঁয়ে দিল। মায়া, তুমি যদি আমাকে প্রশ্ন করো আমি কাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে উত্তরটা হবে স্মৃতি। আবার যদি প্রশ্ন করো কাকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি, তাহলে উত্তরটা হবে স্মৃতি। এই হলো আমার স্মৃতি। প্রথম দেখায় ওকে আমি পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম। এতটাই ভালোবেসে ফেলেছিলাম ওকে যে ওর প্রত্যেকটা কথা আমি চোখ বুজে বিশ্বাস করে নিয়েছিলাম। ও বারণ করেছিল যেন ওর ব্যাপারে বা কোনো কাজ নিয়ে যেন আমি ওকে প্রশ্ন না করি। করিনি। বলেছিল ভরসা করতে। সেটাও করেছিলাম। ও বলেছিল 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে। তাই পুরো ডাবলিন শহর খুঁজে একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারকে খুঁজে বের করেছিলাম আমি। কিন্তু ও সেদিন কথা রাখেনি মায়া। ও আসেনি সেদিন। আমাকে বলে গিয়েছিল ওর ফ্রেন্ড যার থ্রুতে ও আয়ারল্যান্ডে এসেছে তার ঠিকানা খুঁজে বের করেছে। ওর সাথে একসাথেই ম্যারেজ হলে আসবে। কিন্তু সেটা যে ওর আরেকটা নাটক ছিল আমি বোকা লোকটা সেটা বুঝতেই পারিনি। মানে? উনি আসেননি কেন? কেন আসেনি আমি জানি না। ও যে ঠিকানাটার কথা বলে গিয়েছিল সেখানে কেউ ওকে চিনেও না। তবুও ভাবলাম হয়তো আমিই ভুল করছি। সারা ডাবলিন শহর পাগলের মতো খুঁজেছি ওকে আমি। ডাবলিন পুলিশ পুরো শহর, প্রত্যেকটা হসপিটাল তন্নতন্ন করে খুঁজেও ওকে পায়নি। পাবে কি করে? ও আমার কাছ থেকে পালাতে চাইছিল। মানে? স্মৃতির সাথে যেদিন প্রথমবার দেখা হয়েছিল সেদিন ও বলেছিল ও সেদিনের ফ্লাইটেই আয়ারল্যান্ড এসেছিল। হাস্যকর ব্যাপার কি জানো? ওই দিন আবহাওয়া খারাপ হওয়ায় কোনো ফ্লাইটই আসেনি আয়ারল্যান্ডে। তারপর যে হোটেল থেকে আমি নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম সেটায় খোঁজ নিয়ে কি জানতে পারলাম জানো? জানলাম স্মৃতি ওই হোটেলে 3 মাস ছিল। আর যেদিন ও ফ্রেন্ডের সাথে দেখা করবে বলে বের হয় সেদিনও স্মৃতি এই হোটেলেই ওঠে। সেখানে ওর ফিয়ন্সে ওর সাথে দেখা করতে এলে স্মৃতি চেক আউট করে ওর সাথেই বের হয়। হোয়াট? আশ্চর্য কি জানো মায়া? কেউ একজন আমাকে কল করে জানিয়েছিল স্মৃতি আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাবে। আমি তার কথা বিশ্বাস না করে স্মৃতির উপরেই ভরসা করেছিলাম। ওকে পাগলের মতো ভালোবেসেছিলাম।
আর এখন প্রচণ্ড ঘৃণা করি, কিন্তু আমার সবটা জুড়ে শুধু ওর বসবাস। ওর সাথে আমার জীবনে কখনো দেখা হবে কিনা জানি না, কিন্তু ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না মায়া। তোমাকেও না। মৌনি আপু। রাহাতের কথাগুলোর সাথে নিজের জানা ঘটনাগুলো মেলাতে পারছে না মায়া। এই মানুষটাকে মায়া চিনে। রাহাত নিজের দিক থেকে এক বিন্দুও মিথ্যে বলছে না, সেটাও মায়া জানে। কিন্তু অন্য পাশের মানুষটা তো এমনটা করতেই পারে না। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেছে মায়া। বাইরে যে সন্ধ্যের অন্ধকার ঘনিয়েছে সেদিকেও হুঁশ নেই মেয়েটার। আর রাহাত, সে স্মৃতির ছবিটা ছুঁয়ে দিয়ে নিজের মনে কথা বলছে। কথাগুলো যাকে শোনাচ্ছে সেই মানুষটা যে কখন বেরিয়ে গেছে সেটা রাহাত জানতেও পারল না। চলবে।